আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংক্রমণ বাড়তে থাকায় বড় সমাবেশ বন্ধের নির্দেশনা প্রধানমন্ত্রী, সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহিত করলেন দেশটির হাই কমিশনার, চালু থাকবে ভিসা কার্যক্রম। নির্বাচনকালীন সরকার ও প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, রাষ্ট্রপতির সাথে সংলাপ শেষে কাদের সিদ্দিকী। দুর্নীতি মামলায় বরখাস্ত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে ৮ বছর কারাদণ্ড দিল আদালত। এবং নারায়ণগঞ্জে আলোচনার কেন্দ্রে শামীম ওসমান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলছেন সেলিনা হায়াত আইভি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আবারও করোনার সংক্রমণ বাড়তে থাকায় বড় ধরনের সমাবেশ বন্ধের পাশাপাশি সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজে ক্যান্সার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। করোনা থেকে বাঁচতে ভয় না করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। স্বাস্থ্য খাতে অনন্য উদাহরণ। দেশে প্রায় ২০ লাখ ক্যান্সার রোগীর জন্য সরকারি হাসপাতালে রয়েছে মাত্র ৫০০ বেড। এতে অধিকাংশ রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে বেসরকারি ও দেশের বাইরের হাসপাতালগুলোতে। সমস্যা সমাধানে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ১০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। গণভবন থেকে এসব বিভাগীয় শহরে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যান্সার ইউনিটের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য কাউকে যাতে বিদেশে যেতে না হয় সেজন্য তৃণমূল পর্যন্ত চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি ক্যান্সার সহ অন্যান্য রোগ প্রতিরোধে গবেষণার উপর জোর দিতে চিকিৎসকদের অনুরোধ জানান তিনি। বেশিরভাগ যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, তাহলে আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জলবায়ু, আমাদের দেশের সব কিছু মিলে এই দেশের মানুষের কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কীভাবে বাড়ানো যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় বর্তমানে ৩১ কোটি ডোজ টিকা মজুত রয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। যেহেতু ওমিক্রন নতুনভাবে একটা আবার সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। আর এমনি সাধারণত আমাদের দেশের শীতকালে একটু সর্দি কাশিও হয়, সেদিকে লক্ষ্য রেখে সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, সেখান থেকে একটু নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। আর যারাও কোনো বড় সমাবেশ যেটা না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন। দেশে শিশু ও বয়োবৃদ্ধদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা দ্রুত ছড়িয়ে পড়লেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এখনও উদাসীন নগরবাসী। গণপরিবহন, কাঁচা বাজার, শপিং সেন্টার ও ফুটপাথ সবখানে উপেক্ষিত মাস্ক পরা আর সামাজিক দূরত্ব। মনির হোসেন তপুর রিপোর্ট। ২ সপ্তাহের ব্যবধানে দেশে করোনা রোগীর সংখ্যা বহুগুণ বাড়লেও রাজধানীতে এখনও স্বাস্থ্যবিধি মানতে অনীহা মানুষের। বেশিরভাগ মানুষই মন চাইলে পরছেন মাস্ক, আবার ইচ্ছে হলেই খুলে রাখছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অতিরিক্ত ভিড়ে উপেক্ষিত সামাজিক দূরত্ব। শিক্ষার্থীরা স্কুল কলেজে মাস্ক পরলেও অভিভাবকদের মধ্যে দেখা গেছে অনীহা। কিছুক্ষণ সময় আমরা মাস্কটা খুলে রাখছি, বিশেষ করে একটু করে রাখছি। ম্যাক্সিমাম গার্জিয়ান কিন্তু মাস্ক পরে নেই। জুনিয়ররা যদি বলে যে আপু মাস্ক পরো, তাহলে উল্টা আরো চেতে যায় যে কেন বলবে। নেগেটিভলি দেখি, অকওয়ার্ড ফিল হয়, সবাই পরে না, আমরা পড়ি।
স্বাস্থ্যবিধি মেনে চলে না। আমি বাচ্চা যখন নিয়ে আসছি তো অনেকের মুখে মাস্ক দেখি নাই, আবার গোলের ঢোকার সময় তো ভিড় অনেক বেশি। ভ্যাকসিন নিতে সেই যদি এত ভিড় হয় তাহলে উল্টা করোনা হয়েই যেতে পারে। কাঁচা বাজার, শপিং সেন্টারগুলোতে অবস্থা আরো ভয়ঙ্কর। মাস্ক ছিল মানে আনতে ভুলে গেছি। করোনা তো বাড়তাছে, সবাই জানে। মার্কেটে যে পরিমাণ মানুষের সমাগম, উচিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা। আমিও নিজেও মানতে পারতেছি না। জরিমানা করা হয় তাহলে হয়তো সবাই মানবে। অতিরিক্ত মানুষের আনাগোনায় পা ফেলার জায়গাও নেই বিপণী বিতানগুলোতে। গায়ে গা লাগিয়ে কেনাকাটা করছেন বেশিরভাগ ক্রেতা। বিক্রেতাদের মুখেও নেই মাস্ক। নিউ মার্কেটের এই ফুটওভার ব্রিজ দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, আর এর অর্ধেকের বেশি অবৈধভাবে দখল করে রেখেছে হকাররা। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা কি আদৌ সম্ভব? আর এর মধ্যে যদি আপনি মাস্ক না পরেন তাহলে আপনি এবং আপনার পরিবারের জন্য ঝুঁকি বয়ে নিয়ে আসবেন। এদিকে করোনার সংক্রমণ নতুন করে চোখ রাঙালেও গণপরিবহন চলছে আগের মতোই। মাস্ক পরা কিংবা শারীরিক দূরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি কোনো প্রশাসনিক উদ্যোগ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। দেশে করোনার সংক্রমণের হার বাড়ছেই। গত 24 ঘন্টায় শনাক্তের হার পৌঁছেছে 7 কাছাকাছি। একদিনে 21,980টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হন 1,491 জন। শনাক্তের হার 6.78 এদিকে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। তাদের মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে করোনার সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে সরকার। তবে আক্রান্তের হার দ্রুত বাড়লে সবার কথা ভেবে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আসলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 9ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা কার্যক্রম কোনোভাবে যাতে ব্যাহত না হয় সেজন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন দীপু মনি। করোনার সংক্রমণ বাড়ছে, কিন্তু আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকুক। আমরা শিক্ষা প্রতিষ্ঠান একদিকে যেমন খোলা রাখতে চাই যতদূর সম্ভব, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক কারো স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমাদের সেটাকে অগ্রাধিকার দিয়েই আমরা সিদ্ধান্ত নেব। কাজেই যদি আমরা মনে করি যে না, সংক্রমণ যে হারে হচ্ছে তাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা সঙ্গত নয়, সেক্ষেত্রে আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিতে আমরা একেবারেই দ্বিধা করব না। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহিত করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তবে ভিসা দেওয়া চালু থাকবে বলেও জানান তিনি। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের করোনার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ওমিক্রনে মৃত্যুর হার কম থাকায় আপাতত লকডাউনের কথা সরকার ভাবছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের দেয়া শুরু হয়েছে করোনার টিকার বুস্টার ডোজ। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের 160 জন টিকা নেন। এছাড়াও বুস্টার ডোজ নেন বিভিন্ন দূতাবাসের স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, তার দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের সেখানে ভ্রমণ না করাই ভালো, তবে খোলা থাকবে স্থলবন্দর। To all our friends also we would suggest only travel for essential purposes, medical or any other essential business that requires you to travel. We will maintain, however, visa allocation. We will continue to provide visa services. We are maintaining even the opening of the border for now. Let's hope the crisis doesn't require us to make any further changes. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জানিয়েছেন, করোনা ভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। টিকা সরবরাহ অব্যাহত রয়েছে উল্লেখ করে জানান, আরও 31 কোটি ডোজ টিকা দেশে আসার প্রক্রিয়াধীন রয়েছে। ভ্যারিয়েন্ট আসছে, তাতে ফ্যাটালিটি খুব কম এবং এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম। সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না।
সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি। ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয় গত বছরের 10 ফেব্রুয়ারি থেকে। প্রায় 1 বছর পর দেয়া হলো বুস্টার ডোজ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকালীন সরকার ও প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ শেষে তিনি আরও বলেন, সার্চ কমিটি বাদ দিয়ে আইন করে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তারা। আদিন সজীব রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ চলছে। এরই ধারাবাহিকতায় রোববার বঙ্গভবনে যান বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের 9 প্রতিনিধি। সংলাপে সার্চ কমিটি বাদ দিয়ে আইন করে আস্থাভাজন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন তারা। নির্বাচন কমিশন হওয়ার জন্য একটা আইন হওয়া দরকার। এত কিছু হয়, আইন হয় না কেন? তিনি আমাদের সঙ্গে একমত হয়েছে। বিশেষ করে আমরা প্রস্তাব দিয়েছি যে আর সার্চ কমিটি গঠন না করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আপনি নিজের উদ্যোগে নির্বাচন কমিশন গঠন করুন। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে নিয়ে যেন করেন, যার মেরুদণ্ড আছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার পক্ষপাতী কৃষক শ্রমিক জনতা লীগ। বিগত নির্বাচনগুলো কোনোটাতেই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই ভালো হয়নি। সব দলকে নিয়ে আলাপ করে একটা নির্বাচনকালীন সরকার গঠনের। KM নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 14 ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যেই গঠন করতে হবে নতুন কমিশন। সেই ইসি আয়োজন করবে আগামী জাতীয় নির্বাচন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি আগামী নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, তারা হঠকারিতার রাজনীতি করে বলে সরকারের উন্নয়ন দেখতে পায় না। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বিএনপির অপরাজনীতি বন্ধ করতে হবে বলেও মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সড়ক দ্বীপে দিন বদলের মেলা শীর্ষক আলোচনা সভায় হাসান মাহমুদ এসব কথা বলেন। বিএনপি মহামান্য রাষ্ট্রপতি সংলাপের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আসলে বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটাকে বানচাল করা। তারা যেইভাবে 2014 সালে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, একইভাবে তারা আগামী নির্বাচনটাকেও বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ তাদেরকে সেই সুযোগ দিবে না। বরখাস্ত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে দুর্নীতি মামলার 2টি ধারায় মোট 8 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দুর্নীতির মাধ্যমে অর্জিত 65 লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে বলা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। হুমায়ুন রিপোর্ট। 2019 সালের 28 জুলাই কারাগারে অনিয়ম দুর্নীতির অভিযোগে পার্থগোপাল বণিককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বাসায় অভিযানে যায় দুদক। ধানমন্ডির ফ্ল্যাট থেকে ওই দিন নগদ 80 লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় পার্থগোপালকে। পরদিন তার বিরুদ্ধে মামলা করে দুদক। রোববার রায় ঘোষণার দিনে তাকে আদালতে হাজির করে পুলিশ। দুর্নীতির 2 ধারায় মোট 8 বছরের কারাদণ্ড দেন আদালত। তবে 2 ধারার সাজা একসাথে চলবে বলে তাকে সাজা খাটতে হবে সব মিলিয়ে 5 বছর। তিনি বলেছিলেন যে তিনি গরুর ব্যবসা করেছেন, তো মাননীয় আদালত বলেছেন যে হ্যাঁ 2টি গরুর ব্যবসা করা মানে পাওয়া যেতে পারে ডিআইজির অনুমোদন, আইজি প্রিজনের অনুমোদন ক্রমে। কিন্তু পরবর্তীতে তিনি 15টি গরু পালন করেছেন, সেখান থেকে 11 লক্ষ টাকা তিনি লাভ করেছেন। এই যে সমস্ত কথাবার্তাগুলি ইনকাম ট্যাক্সের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, সেগুলোকে মাননীয় আদালত বিশ্বাস করেন নাই এবং যার পরিপ্রেক্ষিতেই তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। মোট 8 বছর সাজা দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথে খাটার নির্দেশ দেওয়া হয়েছে। 80 লক্ষ টাকা থেকে 65 লক্ষ টাকা তার অবৈধ উপার্জন ঘোষণা করে এই টাকাটা বাতিল করা হয়েছে। পার্থগোপাল বণিকের আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। ধন্যবাদ। এবং এও প্রত্যাশা করি যে উচ্চ আদালতে গেলে এই আসামি ন্যায় বিচারের স্বার্থে সে বেনিফিট পাবে।
অপরাধ প্রমাণিত না হওয়ায় অর্থ পাচারের আরেক অভিযোগ থেকে খালাস পেয়েছেন সাবেক এই কারা কর্মকর্তা। বরখাস্ত হওয়ার আগে পার্থগোপাল বণিক ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ৩ জন বিচারপতি। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতি বুরহানুদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। তবে বিচারপতি FRM নাজমুল হাসান অসুস্থ থাকায় তার শপথ গ্রহণ হয়নি। সুস্থ হওয়ার পর শপথ নেবেন তিনি। মামলা জট কমাতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে তিনি বলেন, মামলা জট না কমলে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে। হাইকোর্টে দ্রুত বিচারপতি নিয়োগ করা হবে বলেও জানান তিনি। সময়মতো বিচার পেতে জনগণের প্রত্যাশা পূরণে বিচারকদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান আইনমন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ সংসদ সদস্য শামীম ওসমান। নৌকার বিপক্ষে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। অন্যদিকে সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে নিজের সমর্থন বাড়ছে বলে মনে করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ইকরামুল হক সায়েমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। শীতলক্ষায় নির্বাচনী আমেজ, নৌকাতেই নৌকার প্রচার। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি গণসংযোগে যান বন্দর এলাকায়। গত 3 বারের মেয়র আইভি আগের মতোই চ্যালেঞ্জ নিয়ে বিরামহীনভাবে ছুটছেন ভোটারদের কাছে। ইনশাল্লাহ আগামী 3 থেকে 4 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কদম রসুল ব্রিজ ভিত্তিপ্রস্তর করবে ইনশাল্লাহ। অন্যদিকে খানপুর সহ নারায়ণগঞ্জ শহর এলাকায় প্রচারণায় নামেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বয়সের ভার যতই থাকুক না কেন নির্বাচনী দৌড়ে পেছনে থাকতে চান না তিনিও। টানা ছুটে বেড়াচ্ছেন এক একটি এলাকায়। ডাক্তার চেক আপ করে আমার শরীরে কোনো রোগ পায় না, আল্লাহর রহমত। আমি কোনো অসুস্থ লোক না, আমি একজন স্পোর্টসম্যান, ছোটবেলা থেকে আমি একটা স্পোর্টসম্যান। তবে সবকিছু ছাপিয়ে দুজনের বক্তব্যে মুখ্য হয়ে ওঠে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান প্রসঙ্গ। আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ, খুনিকে গ্রহণ করেনি। যে তৈমুর কাকা শামীম ওসমানের প্রার্থী, তাহলে প্রতিদ্বন্দ্বিতাটা উভয়ের সাথে হচ্ছে, আমার শামীম ওসমান এবং তৈমুর কাকা দুজনের সাথে হচ্ছে। প্রধানমন্ত্রী নৌকা দিয়েছে আমাকে, তাহলে কি এটা দলের প্রধানমন্ত্রীর বিপক্ষে যাচ্ছে না? আমাকে যদি রাস্তার একটা ভিখারিও সমর্থন দেয়, এটা আমার মাথা পেতে নিব, ঠিক আছে। আর একটা বিষয় হলো, এই সরকারি দলের মধ্যে যে আত্মকন্দল, কলহ, বিবাদ, মুখামুখি অবস্থান, এটারই বহিঃপ্রকাশ হচ্ছে। এটা আমার লস কি? সোমবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নিজের অবস্থান স্পষ্ট করে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে শামীম ওসমানের। নারায়ণগঞ্জের রাজনীতিতে ধোঁয়াশা নতুন কিছু নয়, এখানকার রাজনৈতিক চরিত্রগুলোর নাটকীয় ভূমিকাও পুরনো। তবে ভোটাররা অনেকখানি রাজনৈতিক সচেতন। দল, মত কিংবা ব্যক্তি প্রভাবের ঊর্ধ্বে উঠে তারা শেষ পর্যন্ত যেদিকে ঝুঁকবেন, জয় তারই হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। নগরবাসীর চাহিদার অতিরিক্ত পানি সরবরাহের সক্ষমতা ঢাকা ওয়াসার আছে, তবে বিশুদ্ধ পানির নিশ্চয়তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে ওয়াসার 2020-21 অর্থ বছরের বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান বলেন, ওয়াসা প্রায় 2 কোটি মানুষকে পানি সরবরাহ করে, আর গ্রাহক হয়রানি কমাতে ঢাকা ওয়াসাকে ডিজিটালাইজড করা হচ্ছে। ঢাকা ওয়াসার বিল পরিশোধের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 10টি ব্যাংক ও 2টি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হয়।
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নিজের দায়ের করা মামলায় গ্রেফতার হতে যাচ্ছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আব্দুল হালিম। পিবিআই এর আবেদনের উপর শুনানি শেষে তিনি এই আদেশ দেন। বাবুল আক্তার একই ঘটনায় দায়ের করা আরেক মামলায় বর্তমানে কারাগারে আছেন। গত বছরের 23 ডিসেম্বর তাকে তার নিজের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। 2016 সালের 5 জুন চট্টগ্রামে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। 2021 সালের 12 মে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। ওই দিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার সহ 8 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। বাবুল আক্তারকে সেদিনই গ্রেফতার করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SEIPর আওতায় সোশ্যাল মার্কেটিং ও অ্যাওয়ারনেস কার্যক্রম বাস্তবায়নের জন্য যৌথভাবে চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশনস লিমিটেড ও ভিজুয়াল কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ইখলাসুর রহমান। SEIP প্রকল্পের উপনির্বাহী পরিচালক ডক্টর সানোয়ার জাহান ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন। সভায় বর্ণমালা কমিউনিকেশনস লিমিটেড ও ভিজুয়াল কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন সোশ্যাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ জিলুর রহমান। এবার আন্তর্জাতিক সংবাদ। কাজাখস্তানে সরকার বিরোধী দাঙ্গা হামলায় 150-রও বেশি মানুষ নিহত হয়েছে। আটক করা হয়েছে 5000 বিক্ষোভকারীকে। এ অবস্থায় দেশটিতে শান্তিরক্ষী পাঠানো অব্যাহত রেখেছে রাশিয়া। জ্বালানির দাম বৃদ্ধির পরপরই কাজাখস্তানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। পুলিশের বাধায় তা রূপ নেয় দাঙ্গায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সহিংসতায় ক্ষতি হয়েছে প্রায় 17.5 কোটি ইউরোর সম্পদ। লুট হয়েছে শতাধিক ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার সহায়তা চায় কাজাখ সরকার। এরপরই শান্তিরক্ষী পাঠানো শুরু করে মস্কো। যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনার এজেন্ডায় এখন ইউক্রেনের পাশাপাশি যুক্ত হচ্ছে কাজাখস্তান ইস্যু। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাঙালির রসনা তৃপ্ত খাবার ভর্তা নিয়ে SEIPর সরিষার তেল ও আনন্দ আলোর যৌথ উদ্যোগে জাতীয় পর্যায়ে ভর্তা প্রতিযোগিতার 3য় সেশন শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। SEI ফুডস, SEIPর ফ্লাওয়ার, SEI এডিবল অয়েলস, SEI ফুডস রাইস ইউনিট লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, আনন্দ আলোর সম্পাদক রাজানুর রহমান, চ্যানেল আই এর পরিচালক শাইখ সিরাজ এতে উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। টম ল্যাথাম আর ডেভন কনওয়ের জুটিতে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ 1 উইকেটে 349 রান। ল্যাথাম অপরাজিত ছিলেন 186 রানে। ডেভন কনওয়ের সংগ্রহ 99 রান। জানাচ্ছেন এস মাশরাফ। দুর্বলরা ভাগ্য বিশ্বাস করে আর সবলরা তা ছিনিয়ে আনে। দার্শনিক সেন্ট অগাস্টিনের উক্তিটি মনে করিয়ে দিলেন টম ল্যাথাম। ইনিংসের 9ম ওভারে ইবাদতের বলে 2বার আউট দিলেন আম্পায়ার। রিভিউর সঠিক ব্যবহার করে বিজয়ের তৃপ্তি কিউই অধিনায়কের ঠোঁটে। 19তম ওভারে টম ইয়ংকে নট আউটের সিদ্ধান্ত আম্পায়ারের। এবার বিফলে যায় মমিনুলের রিভিউ। লাঞ্চের পর আরও একবার তৈরি হয় উইকেট পাওয়ার সম্ভাবনা। এবার নাগাল খুঁজে পাননি লিটন দাস। বাড়তে থাকে সফরকারী শিবিরের হতাশা। হ্যাগলি ওভালে উদ্বোধনী জুটিতে 148 রানের নতুন রেকর্ড গড়েন 2 ব্যাটসম্যান। অবশেষে 38 ওভারে আসে সাফল্য। 54 রানে ইয়ংকে ফেরান
শরীফুল। পরের 52 ওভার ইবাদত, শরীফুল, তাসকিন আর মিরাজদের উইকেট পাওয়ার জান প্রাণ চেষ্টা ব্যর্থ করে সেঞ্চুরি তুলে নেন টম ল্যাথাম। 186 রানে উইকেট থেকে ডাবল সেঞ্চুরির সুবাস পাচ্ছেন কিউই অধিনায়ক। বাংলাদেশের জন্য যা দুশ্চিন্তার কারণ। আরেক ব্যাটসম্যান ডেভন কনওয়ে সেঞ্চুরি থেকে 1 রান দূরে থেকে হয়তো নির্ঘুম রাত কাটাবেন, তবে বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের রচনা ততক্ষণে লেখা হয়ে গেছে। যে মাঠে গড় রান 282, সেখানে প্রথম দিনই 349। মাউন্ট মঙ্গানুয়ে হারের প্রতিশোধ নেয়ার মঞ্চই যেন তৈরি করছে নিউজিল্যান্ড। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। এতে 12 বারের মতো চ্যাম্পিয়ন হল টুর্নামেন্টের সফলতম দলটি। কমলাপুর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতে আধিপত্য দেখায় রহমতগঞ্জ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আকাশী হলুদ শিবির। প্রথমার্ধের ইনজুরি টাইমে কলিন ড্রেসের কল্যাণে এগিয়ে যায় স্বাধীনতা কাপ জয়ীরা। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে মারিও লেমোসের দল। 64 মিনিটে রাকিবের কল্যাণে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এরপর রহমতগঞ্জের হয়ে ঘানার স্ট্রাইকার ফিলিপ আজরা 70 মিনিটে গোল করে ফাইনাল জমিয়ে তোলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের আনন্দে নামে আবাহনী শিবির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামীকাল শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। ভোর 5:30টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে এই প্রতিযোগিতা। ম্যারাথন শেষে সকাল 11টায় হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের পুরস্কৃত করবেন। এই ম্যারাথনকে ঘিরে দেশি বিদেশি অ্যাথলেটদের মধ্যে সাজ রব পড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে বিভিন্ন দেশের 583 জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে 179 জন ফুল ম্যারাথন এবং 404 জন লড়াই করবেন হাফ ম্যারাথনে। এটিএন বাংলা এই ম্যারাথন সরাসরি সম্প্রচার করবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সংক্রমণ বাড়তে থাকায় বড় সমাবেশ বন্ধের নির্দেশনা প্রধানমন্ত্রীর। সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহিত করলেন দেশটির হাই কমিশনার। চালু থাকবে ভিসা কার্যক্রম। নির্বাচনকালীন সরকার ও প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাষ্ট্রপতির সাথে সংলাপ শেষে কাদের সিদ্দিকী। দুর্নীতি মামলায় বরখাস্ত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে 8 বছর কারাদণ্ড দিল আদালত। এবং নারায়ণগঞ্জে আলোচনার কেন্দ্রে শামীম ওসমান। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বলছেন সেলিনা হায়াত আইভি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।